বিবিএ অনার্স ফিনান্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি বইটির একক ব্যক্তির কর নির্ধারণ সম্পর্কে আলোচনা করব। তার আগে তোমাদের কর সংক্রান্ত প্রাথমিক কিছু আলোচনা করব। তো আমরা প্রথমে আলোচনা নিয়ে আসবো কর বলতে কি বোঝায়। কর, যার ইংলিশ টার্ম হচ্ছে ট্যাক্স বা কর বলতে কি বোঝায়। কোনরূপ প্রত্যক্ষ উপকার এর আশা না করে, কোনরূপ প্রত্যক্ষ সুবিধা পাওয়ার আশা না করে দেশের উন্নয়ন ও পরিচালনার জন্য সরকারকে বা সরকারি কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে জনগণ যে অর্থ প্রদান করে তাকে কর বলা হয়। যেমন আয়কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর, যাকে আমরা মূসক বলে থাকি। এ হলো করের সংজ্ঞা। অর্থাৎ কর বলতে বোঝায় জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে বা এই কর আদায়ের জন্য সরকারি যে কর্তৃপক্ষ তাদেরকে কোনো ধরনের বিনিময় পাওয়ার আশায়, সরাসরি কোনো ধরনের বিনিময় বা সুবিধা পাবে সে আশা না করে বাধ্যতামূলকভাবে তাদের আয়ের যে অংশ সরকারকে প্রদান করে দেয় তাকে কর বলা হয়। আমরা করের উদাহরণে বলছিলাম আয়কর, মূল্য সংযোজন কর, বিক্রয় কর। তার মধ্যে থেকে আয়কর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যেহেতু আমাদের এই বইয়ের অন্যতম আলোচনার বিষয় হচ্ছে আয়কর। বা আমি আজকে যে আলোচনাটা করব একক ব্যক্তির কর নির্ধারণ, সেটা এক ধরনের আয়কর। আয়কর হলো করের শ্রেণীবিন্যাসের একটি। করকে কর ঘাত, কর পাত, অর্থাৎ কার উপর কর এর দায় বর্তায়, কে কর প্রদান করে, যার উপর প্রথম করের দায় বর্তায়, করের দায় আরোপিত হয় তাকে বলা হয় কর ঘাত। আর সর্বশেষ যে এই কর দায় দিতে বাধ্য, কর দায় পরিশোধ করতে বাধ্য তাকে বলা হয় কর পাত। এই ধারণার ভিত্তিতে, অর্থাৎ কর ঘাত এবং কর পাত, এই ধারণার ভিত্তিতে করকে দুই ভাগে ভাগ করা যায়: প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হলো যার উপর কর ধার্য করা হবে, যার উপর কর দায় সৃষ্টি হবে সেই কর পরিশোধ করতে হবে, অন্য কাউকে এর দায় চেপে দিতে পারবে না, সরিয়ে দিতে পারবে না। আর এক্ষেত্রে কর ঘাত, কর পাত উভয় ব্যক্তি একই ব্যক্তি হবে। কর ঘাত এবং কর পাত দুইজন একই ব্যক্তি হবে, যার উপর করটি আরোপিত হলো সেই কর পরিশোধ করতে হবে, সেই কর ঘাত সেই কর পাত। আর পরোক্ষ কর হলো যার উপর কর ধার্য করা হলো, সে বা যে কর প্রদান করলো সে অন্য কারো উপর এই করের দায় বর্তাতে পারবে, ট্রান্সফার করে দিতে পারবে, চেপে দিতে পারবে, সরিয়ে দিতে পারবে। ওই যার উপর সরিয়ে দিতে পারলো সে কর পাত, আর যে প্রথম ব্যক্তি সে হলো কর ঘাত। তাহলে কর ঘাত, কর পাত এই ধারণাটি এই পরোক্ষ করের মধ্যে আছে। এরকম যদি একজন করদাতার উপর আরোপিত কর দায় অন্যের উপর চাপিয়ে দিতে পারে, অন্যের উপর বর্তিয়ে দিতে পারে, এই ধরনের করকে বলা হয় পরোক্ষ কর। তা আমরা আয়কর নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। আয়কর হচ্ছে প্রত্যক্ষ করের একটি উদাহরণ। আয়কর বলতে কি বোঝায়? আয়কর হলো আয় বর্ষে একজন করদাতা, কোনো একটি নির্দিষ্ট আয় বর্ষে একজন করদাতার বিভিন্ন উৎস হতে যে আয় হয় তা করযোগ্য ন্যূনতম সীমা অতিক্রম করলে, করযোগ্য ন্যূনতম সীমা বলতে একটা নির্দিষ্ট সীমানা থাকবে। বিভিন্ন অর্থায়নে বিভিন্ন পরিমাণ নির্ধারণ করে। যেমন বর্তমান অর্থায়ন অনুযায়ী একজন পুরুষ ব্যক্তির করযোগ্য ন্যূনতম সীমা হচ্ছে 3 লক্ষ টাকা, কিন্তু মহিলার জন্য এটা হলো 3,50,000 টাকা।
এভাবে তার ন্যূনতম সীমা যদি অতিক্রম করে তখন আয়কর আইন অনুযায়ী যে কর ধার্য করা হয় তার উপর আয়কর আইন অনুযায়ী যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। আমাদের দেশে আয়কর আইন প্রচলিত যেটা আছে এটা হচ্ছে আয়কর অধ্যাদেশ 1984। আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী আমাদের দেশে আয়কর আইন কানুন চলে থাকে, প্রচলিত আছে। এই আয়কর আইন অনুযায়ী প্রতি অর্থ বছরই বিভিন্ন সংশোধন সমন্বয় করে থাকে, অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন প্রয়োজন হলে প্রতি অর্থ বছরে সেই পরিবর্তনটা করে সেই পরিবর্তিত আইন অনুযায়ী দেশের আয়কর ধার্য, আয়কর নির্ধারণ এবং আয়কর আদায় করা হয়ে থাকে। এখন আয়কর দেওয়া হয় সরকারকে। সরকার তো নির্দিষ্ট কোনো ব্যক্তি না, সরকার সরাসরি কোনো ব্যক্তি আইসা কর আদায় করবে এমন কেউ না। সরকার নির্ধারিত কতগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার সেই দায়িত্ব প্রদান করে থাকে। সেই দায়িত্ব পালনকারী যে কর্তৃপক্ষ আয়কর আদায় করার জন্য বা আয়কর সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 3 অনুযায়ী যে সকল কর্মকর্তা নিয়োজিত থাকেন, আবার বলছি আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 3 অনুযায়ী যে সকল সরকারি কর্মকর্তা আয়কর নির্ধারণ, আয়কর আদায়, আয়কর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, বিচার, মীমাংসা কার্যক্রম ইত্যাদি যাবতীয় কার্যক্রম করে থাকেন, সম্পাদন করে থাকেন, তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়। আয়কর কর্তৃপক্ষ দুই প্রকার। আমরা আয়কর কর্তৃপক্ষ সম্পর্কে শুনতেছিলাম। আয়কর কর্তৃপক্ষ দুই প্রকার। আয়কর কর্তৃপক্ষ দুই প্রকার কি কি? প্রশাসনিক কর্তৃপক্ষ অন্যটি হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ, আরেকটি হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। আয়কর নির্ধারণ, আয়কর আদায়, আয়কর সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিভিন্ন অভিযোগ এর মীমাংসা ইত্যাদি কার্যক্রম যারা করে থাকেন তারা হলো আয়কর কর্তৃপক্ষ। এই আয়কর কর্তৃপক্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রশাসনিক কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষ কারা? যারা আয়কর নির্ধারণ করে থাকেন, আয়কর আদায় করে থাকেন, সংগ্রহ করে থাকেন, এই ধরনের কর্তৃপক্ষ এই সকল কার্যক্রম যে সকল কর্মকর্তা কর্মচারী বা প্রতিষ্ঠান সম্পাদন করে থাকেন তাদেরকে বলা হবে প্রশাসনিক কর্তৃপক্ষ। আর বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বলতে কি বোঝায়? আয়কর সংক্রান্ত বিচার বিভাগীয় কার্যাবলী সম্পাদন করেন যারা, আয়কর সংক্রান্ত বিচার বিভাগীয় কার্যক্রম পরিচালন করেন যারা, সম্পাদন করে থাকেন যারা, তাদেরকে বলা হবে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। তাদের প্রধান কাজ কি? তারা আয়কর নির্ধারণ সংক্রান্ত অভিযোগ, প্রতিবাদ, আপিল গ্রহণ করা এবং তার শুনানি গ্রহণ করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিচার পরিচালনা করা ইত্যাদি কার্যক্রম হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাজ। ইত্যাদি কার্যক্রম যারা পরিচালনা করে থাকেন তারা হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। তো আমরা আয়কর কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা পেলাম। আয়কর কর্তৃপক্ষ দেখলাম দুই প্রকার, প্রশাসনিক কর্তৃপক্ষ, বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্ব পালনকারী কারা? কিছু উদাহরণ বলি আমি। জাতীয় রাজস্ব বোর্ড, যাকে ইংলিশের সংক্ষিপ্ত রূপে বলতে পারি আমরা NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। এরকম আরও আছে
চিফ কমিশনার অফ ট্যাক্স, চিফ কমিশনার অফ ট্যাক্সেস। আরও আছেন কর কমিশনার, এরকম আরও কর্তৃপক্ষ রয়েছেন, যেমন মহাপরিচালক, আরও আছেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শন যুগ্ম কর কমিশনার, উপকর কমিশনার, কর আদায়কারী কর্তৃপক্ষ কর্মকর্তা, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার, কর পরিদর্শক। এরা হলেন প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষের ব্যক্তি বা প্রতিষ্ঠান। আর বিচার বিভাগীয় কর্তৃপক্ষের দায়িত্ব পালনকারীরা হলেন এক অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। আর আছেন কর কমিশনার আপিল, কর কমিশনার আপিল বিভাগ বা আপিল। আরও আছেন অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার, অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার। এ হলো আয়কর কর্তৃপক্ষের ধারণা। এবার আমরা আলোচনা করব আয়ের উৎস। আয়কর দেওয়া হবে কোন কোন খাতের আয়ের ওপর, বা এরকম কি কি আয়ের খাত থাকতে পারে, আয়ের কি কি উৎস থাকতে পারে যেখান থেকে আয় হলে আমরা কর দিতে হবে। আয়ের উৎস বা খাত, আয়ের উৎস বা খাতসমূহ। আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী আয়ের উৎস হচ্ছে 7টি। আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী আয়ের উৎস 7টি। আয়ের উৎস 7টি। এটা কি অনুযায়ী? 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী বা অনুসারে। আচ্ছা, 7টি কি কি হবে? বেতন খাতে আয়, 2 সিকিউরিটি সুদ খাতে আয়, মানে আমি সিকিউরিটি ক্রয় করার মাধ্যমে, বন্ড বা সিকিউরিটি মানে ঋণ প্রদান, সরকারকে বা প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের মাধ্যমে যে আমরা দলিল ক্রয় করি, তার বিনিময়ে যে আয় হয়, ওইগুলিকে বলা হয় সিকিউরিটি সুদ খাতে আয়। আমরা আরেকটি খাত বলবো সিকিউরিটি সুদ খাতে আয়। এরকম পরবর্তী আয় বলতে পারি গৃহ সম্পত্তি খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়। অর্থাৎ আমাদের যদি বাড়ি ঘর থাকে, যেটা ভাড়া দিয়ে আমরা আয় অর্জন করে থাকি, 5 তলা 10 তলা, একটি বা একাধিক বাড়ি যদি থাকে, বা একতলা বাড়ি আছে, বড় ধরনের বাড়ি আছে, আমি নিজে থাকার পরেও আরও ভাড়া দিয়ে ইনকাম করতে পারছি, এই ধরনের সম্পদগুলোকে বলা হচ্ছে গৃহ সম্পত্তি। গৃহ সম্পত্তি থেকে আমরা যদি আয় করি, সেটার উপরও আয়কর ধার্য করা হয়, আয়কর দিতে হয়। তারপর আছে কৃষি খাতে আয়, কৃষি খাতে আয়। কৃষিকাজ পরিচালনা থেকে যদি আয় হয়ে থাকে, এই ধরনের আয়কে বলা হচ্ছে কৃষি খাতে আয়। তারপরে আছে ব্যবসায় ও পেশা খাতে আয়, ব্যবসায় ও পেশা খাতে আয়। আরও আছে কি কি? মূলধনী লাভ খাতে আয়, মূলধনী লাভ খাতে আয়।
একটা অন্যান্য উৎস। এই 7টি উৎস হচ্ছে আয় করের উৎস বা আয়করের খাত। এই 7টি উৎস ছাড়াও আয়কর বিধিমালা 24 আয়কর বিধি 24 মোতাবেক আরও 3টি খাতের নাম উল্লেখ আছে। আরও 3টি নাম হলো ফার্ম এর আয়, ফার্মের আয়ের অংশ, এটাকে আমরা অংশীদারি ফার্মের বলতে পারি, অংশীদারি ফার্মের আয়ের অংশ। 2 হচ্ছে স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়। স্বামী যদি আয়কর দাতা থাকে তাইলে হবে স্ত্রীর আয়ের অংশ, যদি স্ত্রী করদাতা হয়ে থাকে তাহলে স্বামীর আয়ের অংশ, অথবা যদি দুইজনেই করদাতা হয়ে থাকে সেক্ষেত্রে লাগবে না, সেক্ষেত্রে হবে যদি তাদের অপ্রাপ্তবয়স্ক নাবালক সন্তান থাকে, তাদের যদি কোনোভাবে আয়ের উৎস থাকে, আয় হয়ে থাকে, সেই আয়ের অংশ আসবে। আরেকটা হলো বৈদেশিক আয়। বিদেশ থেকে যদি আয় অর্জন করে থাকে তাকে বলা হচ্ছে বৈদেশিক আয়। তাহলে আমরা দেখলাম আয়ের উৎস বা খাত মোট হয়ে গেল 7 আর 3 10টি, এর বাইরে থাকবে না। প্রথম 7টি ছিল আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী, পরবর্তী বলা হয়েছে আয়কর বিধি 24 আয়কর বিধি 24 মোতাবেক আরও 3টি আয়ের উৎস বলা হচ্ছে, ওই 3টা সহ মোট হয়ে গেল আয়কর উদ্দেশ্যে আয়ের উৎস 10টি মোট। তো আমরা আয়কর সংক্রান্ত আরও 2টি ধারণা নিব, আরও 2টি টপিকস। সেটা হচ্ছে আয় বর্ষ, কর বর্ষ। আয় বর্ষ বলতে কি বোঝায়? যে বর্ষের আয়ের উপর কর নির্ধারণ করা হয়, যে বর্ষের আয়ের উপর কর নির্ধারণ করা হয় তাকে বলা হবে আয় বর্ষ। আর কর বর্ষ বলতে কি বোঝায়? আয় বর্ষের পরবর্তী বর্ষটাকে বলা হবে কর বর্ষ। একদম আয় বর্ষের লাগোয়া রিসেন্ট পরবর্তী যে বৎসরটা, এই বৎসরটাকে বলা হয় পূর্ববর্তী আয় বর্ষের কর বর্ষ। যেমন উদাহরণ যদি বলি, 2019-20 আয় বর্ষের যদি আমি কর নির্ধারণ করে থাকি, সেটার কর দিতে হবে 2020-21 বর্ষে, যাকে বলা হয় কর বর্ষ। আমরা 2019-20, 2020-21 এরকম 2টা ক্যালেন্ডার ইয়ারকে একসাথে নিয়ে আমরা আয়বর্ষ বা কর বর্ষের উদাহরণ বললাম। কারণ কি, আয়বর্ষ বা কর বর্ষ হিসাব করা হয়, গণনা করা হয় অর্থায়ন অনুযায়ী। আর অর্থায়ন এরকমভাবে ক্যালেন্ডার ইয়ার বা পত্রিকা বর্ষ বা পঞ্জিকা বর্ষ অনুযায়ী হিসাব করা হয় না, এখানে হিসাব করা হয় অর্থায়ন বর্ষ জুলাই টু জুন, আর্থিক বর্ষ যেটা জুলাই টু জুন। 2019 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে 1 বছর 12 মাস অতিক্রম করবে, কখন? 30 জুন 2020। আবার 2020 সালের 1 জুলাই থেকে বর্ষ শুরু হলে শেষ হবে 2021 সালের 30 জুন তারিখে। এই জন্য আমরা এরকমভাবে 2019-20, 2020-21 এভাবে আয় বর্ষ, কর বর্ষ বা কোনো অর্থবর্ষ গণনা করে থাকব। এবার আমরা আলোচনা করব একক ব্যক্তির কর নির্ধারণের যে প্রয়োজনীয় আলোচনা। একক ব্যক্তির কর নির্ধারণের জন্য 3টি ধাপে কাজ করতে হবে। কোনো একজন ব্যক্তির আয়কর নির্ধারণ করার জন্য, আয়কর নির্ণয় করার জন্য 3টি ধাপে কাজ করতে হবে আমাদের। প্রথম ধাপ হচ্ছে মোট আয় নির্ণয়।
মোট আয় নির্ণয়। দ্বিতীয় ধাপ হচ্ছে বিনিয়োগ ভাতা নির্ণয়। বিনিয়োগ ভাতা নির্ণয়। তৃতীয় ধাপটি হচ্ছে কর নির্ধারণ ছক বা কর নির্ধারণ, কর দায় নির্ণয় এরকম বলতে পারি। বিনিয়োগ ভাতা নির্ণয়ের আরেকটা নাম আছে রেয়াত যোগ্য আয় নির্ণয় বা কর রেয়াত নির্ণয় ইত্যাদি বলা যাবে। আচ্ছা, তো আমরা মোট আয় নির্ণয় আলোচনায় যাব। মোট আয় নির্ণয় হবে পূর্বে যা আলোচনা করা হয়েছিল আয়ের 10টি খাত। 10টি খাতের যদি 10টি খাতে আয় থাকে তাহলে সবগুলো আয়ের পরিমাণ, সবগুলো খাতের আয়ের পরিমাণ একসাথে করে মোট আয় নির্ণয় করতে হবে। তবে কোনো একজন ব্যক্তির সবগুলো খাত 10টি খাত থেকেই আয় থাকতে হবে বা থাকবে এমন না। কারো 2টা 3টা 5টা 7টা যার যার ব্যবহার করা উৎস অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিমাণে আয়ের উৎস আসবে। তা আমরা সবগুলোরই সূত্র বা ধারণা নিতে হবে। আমরা একক ব্যক্তির কর নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে ধাপ মোট আয় নির্ণয়, সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এখন। তোমরা বইয়ে দেখবে এরকম একক ব্যক্তির কর নির্ধারণের মোট আয় নির্ণয় করার জন্য একটি আলোচনা আছে মোট আয় নির্ণয়ের জন্য, যেখানে নমুনা হচ্ছে এমন। প্রথমেই করদাতার নাম লিখতে হবে, করদাতার নাম লিখতে হবে, তারপরে তার আয় বর্ষ উল্লেখ করতে হবে, তারপর তার কর বর্ষ উল্লেখ করতে হবে, কোন বর্ষের আমরা কর নির্ধারণ করব, মোট আয় নির্ণয় করছি এই কথাটা উল্লেখ করতে হবে। তারপর একটা ছক ব্যবহার হবে যেখানে টাকার পরিমাণ উল্লেখ করব, বিবরণ উল্লেখ করব, বিবরণ টাকা 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 ঘর 1টা 2টা 3টা তোমার প্রয়োজন অনুযায়ী করতে হবে। এটা কোনো নির্ধারিত নাই যে 2টা ঘর ব্যবহার করতে হবে বা 3টা ঘর ব্যবহার করতে হবে বা একটা ব্যবহার করলে হবে না, এমন না। তো আমরা এরকম প্রথম একটা ঘরে বিবরণ লিখব, বাকি ঘরগুলোতে টাকার পরিমাণ লিখব। উপরে কিছু শিরোনাম দিতে হচ্ছে, করদাতার নাম মিস্টার এক্স এরকম একজন ব্যক্তি, আর আয় বর্ষ যদি ধরি 2019 2020, কর বর্ষ হবে কি 2020 2021 এরকম। যদি আয় বর্ষ হয় 2018-19 তাহলে হবে কর বর্ষ, পরবর্তী বছর কী হবে 19-20 এরকম হবে। আমরা উল্লেখ করব আয় বর্ষ কর বর্ষ, তারপরে আমরা ছকের নাম দিলাম কি মোট আয় নির্ণয়। বিবরণ লিখতে পারি বা আয়ের খাতগুলো, আয়ের খাতসমূহ বা আয়ের খাত ও বিবরণ এরকমভাবে লিখতে পারি। প্রথমেই আয়ের খাতের একটি খাত হলো বেতন খাতে আয়। যদি একজন চাকরিজীবী হয় প্রথমেই তার প্রধান আয়ের উৎস হতে পারে বেতন, চাকরি থেকে যে বেতন পায়, বেতন বা অন্যান্য সুবিধা পায়, আর্থিক সুবিধা, এগুলোকে বেতন খাতে আয় হিসেবে দেখাইতে হবে। যেমন বেতন খাতে আয়ের প্রধান উৎস হচ্ছে মূল বেতন। বেতন এর একটা মূল অংশ থাকে, মূল বেতন বলা হয়। তার উপর ভিত্তি করে আরও কিছু অ্যালাউন্স বা ভাতা পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়, অন্য অন্য আয় যে ভিত্তির উপর নির্ধারণ করা হয় ওইটাকে বলা হচ্ছে মূল বেতন। আমরা প্রথমেই নিতে হবে মূল বেতন। মূল বেতন 12 মাসে যা আসে সম্পূর্ণই নিতে হবে। আয় কর নির্ধারণের জন্য আয়ের পরিমাণের মধ্যে ঢুকে যাবে মূল বেতন সম্পূর্ণ অংশ। মহার্ঘ ভাতা বা জীবিকা ভাতা বা দুর্মূল্য ভাতা, মানে কোনো সময় যদি দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যায় তখন দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলার জন্য কর্মচারীদেরকে সরকার মূল বেতনের যে হারে, একটা নির্দিষ্ট হারে যে ভাতা প্রদান করে তাকে বলা হয় মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাও সম্পূর্ণ অংশ মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে। বোনাস, সে বিভিন্ন সময়ে বোনাস পেয়ে থাকে ওই বর্ষে। বোনাস সাধারণত আমরা দুইটাই বোনাস পেয়ে থাকি। এই 2টা ঈদ বোনাস বা যেটা বোনাস পেয়ে থাকে, বোনাসগুলো হবে মোট আয়ের অংশ। তবে এখানে আরেকটা আমরা ভাতা পেয়ে থাকি সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সেটা হচ্ছে বৈশাখী ভাতা। সেটা মোট আয়ের সাথে আসবে না,
বৈশাখী ভাতা সম্পূর্ণই অকরধার্য। তারপরে দস্তুরি বা কমিশন বা ফিস, ক্ষতিপূরণ, বার্ষিক বৃত্তি, অগ্রিম বেতন, আপ্যায়ন ভাতা, চিকিৎসা আপ্যায়ন ভাতা, এই পর্যন্ত বললাম। এইগুলো মোটা আয়ের সাথে বেতন খাতে আয়ের অংশে আসবে। তারপরে আছে বললাম চিকিৎসা ভাতা, চিকিৎসার জন্য সরকার যে ভাতা দিয়ে থাকে, এর সম্পূর্ণ অংশ আয় হিসেবে আসবে না, মোটা আয়ের মধ্যে আসবে শুধু একটা অংশ বাদ দিয়ে, সেটা হচ্ছে অকরধার্য হবে মূল বেতনের 10%। মূল বেতন মূল বেতন যদি কারো থাকে 30,000 টাকা, তার 10% হবে কত? 3,000 টাকা। সে সারা বছরে যদি পেয়ে থাকে 2,000 টাকা, তাহলে তো 3,000 টাকা পর্যন্ত ছাড় পেল। আর যদি সে 5,000 টাকা পেয়ে থাকে, তাহলে 3,000 টাকা কর দিতে হবে না, থাকবে 2,000। ওই 2,000 পরিমাণ মোটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে চিকিৎসা ভাষা হিসেবে। অথবা আরেকটা আছে 1,20,000 টাকা, হয় মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা। 1,20,000 টাকা। তো আমরা এখানে দেখলাম তার চিকিৎসা বাবদ পেল সে 5,000 টাকা, কিন্তু বার্ষিক অকরধার্য বলছে 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10% 3,000 টাকা। এই দুইটার মধ্যে যেটা কম ওই পরিমাণ পর্যন্ত সে ছাড় পাবে। তাহলে এখানে তো কম 3,000, তাহলে 3,000 টাকা পরিমাণ পর্যন্ত সে ছাড় পাবে, 2,000 টাকা তার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমরা এভাবে চিকিৎসা ভাতাকে আয়ের অন্তর্ভুক্ত করব। অকরধার্য বাদ দিতে হবে কতটুকু? মূল বেতনের 10% অথবা 1,20,000 টাকা। এই দুইটার মধ্যে যে পরিমাণ কম ওই পরিমাণ অংশ বাদ দিয়ে অবশিষ্ট পরিমাণ যা থাকবে এটা মোটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে চিকিৎসা ভাতা আয় থেকে। তারপরে অবসর ভাতা, অবসর নেওয়ার সময় যে ভাতা পায়, এই ভাতাটা সম্পূর্ণই অকরধার্য। যা পাবে সবটাই করমুক্ত, কর দেওয়া লাগবে না, অর্থাৎ এখানে আয়ের মধ্যে আসবে না, আয়ের মধ্যে নীল হয়ে যাবে পরিমাণ, অকরধার্য হবে সম্পূর্ণ অংশ। তারপরে আছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার সুদ। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে আমার যা এরকম প্রতি মাসে বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ করে প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে হয়। ধরে নিলাম আমি প্রতি মাসে যদি 7,000 টাকা করে জমা দিই, তাহলে 12 মাসে আমার যা জমা হলো 7-12 84,000। আর আগের ব্যালেন্স যদি থাকে 1,00,000 টাকা, 1,84,000 টাকা, এর উপর যা সুদ আসবে, আমার সুদ যা দেবে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ, ওই সুদ এখানে আয় হিসেবে দেখাইতে হবে সম্পূর্ণ অংশ না, আয় হিসেবে দেখাইতে হবে নিয়োগকর্তার আয় হিসেবে দেখাইতে হবে সম্পূর্ণ অংশ না, কতটুকু? 14.5%, অর্থাৎ 14.5% হারে নির্ণীত সুদ, অথবা মূল বেতনের 1/3 সারা বছরে আমি মূল বেতন পাই তার 1/3। এই দুইটার মধ্যে মূল বেতনের 1/3 অথবা 14.5% হারে নির্ণীত সুদ, এই দুইটার মধ্যে যেটা কম ওই পরিমাণ পর্যন্ত অকরধার্য, কর দেওয়া লাগবে না। এর অবশিষ্ট যদি আরও থাকে সেই অংশটা আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। তারপরে আমরা চলে যাই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান যদি থাকে, আমি দিলাম 7,000, নিয়োগকর্তাও যদি আরও 7,000 দেয় বা 5,000 দেয় বা 10,000 দেয়, এভাবে আমার যা জমা হলো আয় হলো এটার উপর কর দিতে হবে, এটা এখানে আয় হিসেবে আসবে। তারপরে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত উদ্বৃত্ত, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালকের বেতন, মানে কাজের লোক বা দারোয়ান বা মালি, এদের বেতন যদি দেয় সরকার আমাকে সারা বছরে যা দেয় সম্পূর্ণ আয় হিসেবে আসবে। চার্জ ভাতা, আমি যদি অতিরিক্ত কোনো দায়িত্ব পালন করে থাকি তার জন্য যদি আমাকে অতিরিক্ত চার্জ ভাতা দেয় সেটা আসবে মোট আয়ের মধ্যে সম্পূর্ণ অংশ। গ্র্যাচুইটি বা আনুতোষিক, মানে অবসরকালীন গ্র্যাচুইটি বাবদ, আনুতোষিক বাবদ, অর্থাৎ পেনশনের যে অংশটা এককালীন দিয়ে দেয়, অর্ধেক দেয় বর্তমানে, 100% থেকে 50% আনুতোষিক হিসেবে দিচ্ছে। এই আনুতোষিক বা গ্র্যাচুইটি সম্পূর্ণ অংশ আয় হিসেবে আসবে না, সম্পূর্ণ অংশ আসবে না, এর মধ্যে অকরধার্য হবে 2,50,00,000 টাকা পর্যন্ত। 2,50,00,000 টাকা যদি কারো আয় থাকে এই আনুতোষিক বাবদ, তাহলে তার কোনো কর দিতে হবে না। যদি 2,50,00,000 না হয়ে 3 কোটি থাকে, তাহলে 2,50,00,000 বাদ দিলে থাকে কত? 50,000। ওই 50,000 টাকা পরিমাণ তার আয়ের মধ্যে ঢুকে যাবে, দেখাইতে হবে। তারপরে আছে বাড়ি ভাড়া ভাতা যা পায় তার মধ্য থেকে বার্ষিক
3 লক্ষ টাকা অথবা মূল বেতনের 50%, এই দুটার মধ্যে যা কম ওই পরিমাণ পর্যন্ত করমুক্ত অকর ধার্য। ওইটা বাদ দিয়ে অবশিষ্ট আরও যদি থাকে সেটা মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা যদি পায় তাহলে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্য, ওই বাড়িটির বার্ষিক মূল্য যা আসে, অথবা বলছে মূল বেতনের 25%, এই দুটার মধ্যে যা কম ওই পরিমাণ পর্যন্ত এখানে বাড়ি ভাড়া বিনা ভাড়ায় বাসস্থান সুবিধা বাবদ আয় দেখাইতে হবে। তারপরে বাসস্থান সুবিধা যদি সে অন্যভাবে পেয়ে থাকে, কনসেশনে বা বাসস্থান সুবিধা যদি পেয়ে থাকে, মানে বাড়ি ভাড়া যা আছে অ্যাকচুয়ালি তার চেয়ে কমে যদি সে ভাড়া দিয়ে থাকে, যদি 10,000 টাকার বাড়ির ভাড়া আছে সেটা যদি সে 3,000 টাকা ভাড়া দিয়ে থাকে বা 5,000 টাকা ভাড়া দিয়ে থাকে, তাহলে একটু কমে সে সুবিধা পেল, চাকরি করার জন্য সে এই সুবিধাটা পেল, তাহলে এখানে সে একটা বাসস্থান সুবিধা পেল। এই ক্ষেত্রে আমরা আয় হিসাবে দেখাবো কত অংশ। আয় হিসাবে দেখাইতে হবে বাড়ি ভাড়া মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্য, যেটা কম এটা লিখে এখান থেকে অকর ধার্য হবে প্রদত্ত ভাড়া। মানে আমি যে বাড়িটা থাকতেছি এটা যদি 10,000 টাকা মাসিক ভাড়া হয়, তাহলে বৎসরে আসলো 1,20,000 টাকা। 1,20,000 টাকা থেকে 1,20,000 টাকা অথবা বলছে বেতনের 25%, আমার মূল বেতন যদি 3 লক্ষ হয়, না ধরি 4 লক্ষ, তাহলে 4 লক্ষ 25% হলো 1 লক্ষ। 1 লক্ষ অথবা আমি দেখলাম বাড়ির ভাড়া আসতেছে, বার্ষিক মূল্য আসতেছে 1,20,000, যেটার মধ্যে কম কোনটা? 1 লক্ষ। তো 1 লক্ষ টাকা আমি আয় দেখাবো, তবে এখান থেকে আবার বাদ যাবে অকরধার্য, বাদ যাবে হলো কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া। আমি যদি 5,000 টাকা মাসে দিয়ে থাকি, তাহলে 5 12 60,000 টাকা দিয়ে দিলাম, পরে 1 লক্ষ থেকে 60,000 টাকা মাইনাস থাকবে কত? 40,000 টাকা। ওই 40,000 টাকা আমরা আয় হিসাবে দেখাইতে হবে। এরকম আর আছে যানবাহন ভাতা। যানবাহন ভাতাটা সম্পূর্ণই অকরধার্য না, যানবাহন ভাতাটা সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত অকরধার্য। আমি যানবাহন ভাতা যদি 50,000 টাকা পেয়ে থাকি, তাহলে 30,000 টাকা কর লাগবে না, বাদ থাকবে কত? 20,000 টাকা কর ধার্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে আয়ের মধ্যে। তারপরে এরকম আরও আছে যানবাহন সুবিধা, যানবাহন সহ সুবিধা সহ ভাতা, যানবাহন সুবিধা। আর একটা হলো যানবাহন দিয়ে দিল তোমাকে, যানবাহনে তুমি চলাচল করতে পারবে। আরেকটা হচ্ছে তোমাকে যানবাহন দিয়ে দিবে একদম ব্যবহার করার জন্য, ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য দিয়ে দিবে। এর সাথে আবার ভাতা দিয়ে দিল তোমাকে, যে তোমার ওই যানবাহনটি পরিচালনার জন্য যে খরচ, ওই খরচ দিয়ে দিল, যানবাহনটা দিয়ে দিল। আরেকটা সুবিধা হচ্ছে যে তোমাকে যাতায়াত করার জন্য কমনভাবে একটা গাড়ি দিবে, যে সবাই গাড়ি থেকে আরেকটা বলছিলাম কি, যে তোমাকে গাড়ি দিয়ে দিল একটা, সরাসরি তুমি একা ব্যবহার করবে, ওইটার সাথে আবার ভাতা দিয়ে দিল। এই ধরনের 2 ধরনের সুবিধা থাকতে পারে। যানবাহন সুবিধা যদি তোমাকে গাড়ি প্রদান করে, তাহলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা, এই দুটার মধ্যে যেটা বেশি ওইটা হবে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। আর যদি এর সাথে অতিরিক্ত ভাতা দিয়ে থাকে, সেটাও যোগ হবে, অতিরিক্ত ভাতা যোগ হবে। আচ্ছা, আরেকটা হলো পাহাড়ি ভাতা, নগর ভাতা, ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতাটা প্রকৃত যতটুকু খরচ হয় ততটুকু অকরধার্য। ভ্রমণ ভাতা যদি তুমি সারা বছরে পেয়ে থাকো 50,000 টাকা, এর মধ্যে যদি প্রকৃতপক্ষে খরচ হয়ে থাকে 40,000 টাকা, তাহলে এই 40,000 টাকা বাদ থাকবে 10,000। ওই 10,000 টাকা মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কর দায় নির্ণয় করার জন্য মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এভাবে আমরা বেতন খাতে যে আয়গুলো মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, তাদের সমষ্টি হবে বেতন খাতে মোট করযোগ্য আয়। এভাবে আমরা পরবর্তী আরও খাত নিতে হবে যদি থাকে। আমরা তো জানি না কার কোন খাতে আয় থাকতে পারে, এই জন্য সবগুলো খাতের বিস্তারিত জানতে হবে। পরবর্তী ধাপ আয়ের খাত লিখতে হবে। সিকিউরিটি সুদ খাতে আয়, এরপরে আসবে গৃহ সম্পত্তি খাতে আয়। তো আমরা এই ছকটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা যদি পেতে পারি, তখন আমরা কোনো ব্যক্তির কর ধার্যের উদ্দেশ্যে করযোগ্য মোট আয় নির্ণয় করতে পারবো। আজকের ক্লাসে সম্পূর্ণ শেষ করা যাচ্ছে না, আমরা পরবর্তী ক্লাসে এই ছকের
বাকি যে উৎসগুলো আছে আমরা মাত্র একটি উৎস আলোচনা করেছি। আরও 9টি খাতের আয় বিস্তারিত আলোচনা বাকি রয়ে গেল। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমার ক্লাসে সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ যেহেতু আলোচনা করব, আশা করি তোমরা বাকি ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে, বাকি ক্লাসগুলো দেখবে। সবার সুস্থতা কামনা করছি, আমার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।